হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালোই আছো। তোমরা এতদিনে অনেকটা জেনেওছো, বেসিক ইলেকট্রিসিটির অনেক কিছু জেনেছো। তার মধ্যে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, কন্ডাক্টেন্স, ওহমস ল, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, কারচফস ল, কারচফস কারেন্ট ল, কারচফস ভোল্টেজ ল, এগুলো জেনেছো। তো আজকে আমি যে টপিকটা বলবো সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। কি ব্যাপারটা? হুইটস্টোন ব্রিজ দিয়ে আমরা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আমরা মেজার করতে পারি। তো এখানে কয়েকটা কথা আছে বা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে স্যার, হুইটস্টোন ব্রিজ কেন? অন্য উপায়েও তো রেজিস্ট্যান্স মেজার করা যায়। অবশ্যই যায়, কিন্তু তার কিছু লিমিটেশন বা কিছু অসুবিধা আছে, সেটা আমি ডিসকাস করছি। তার আগে বলি, যাদের পেছনে অবদান আছে এই হুইটস্টোন ব্রিজ আবিষ্কার করার জন্য, তাদের নামটা অবশ্যই আমাদের বলা উচিত বা জানা উচিত। সেটা হচ্ছে স্যামুয়েল হান্টার ক্রিস্টি। উনি 1833 খ্রিস্টাব্দে এটা সম্বন্ধে বলেছিলেন, আর এটাকে পপুলারাইজ করেছিলেন চার্লস হুইটস্টোন। তো এই দুজন বিজ্ঞানীর অবদান আছে হুইটস্টোন ব্রিজের জন্য। তো কেন আমরা হুইটস্টোন ব্রিজ এই টপিকটা আমরা জানবো বা শিখবো, সেটা আমি বলছি। তো সেটা বলার আগে আমি একটা জিনিস বলে নেব যে তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে স্যার, রেজিস্ট্যান্স মেজার করার জন্য তো ভোল্টমিটার অ্যামিটার মেথড আছে। তোমরা অলরেডি জানো যে হোয়াট ইজ ভোল্টমিটার, হোয়াট ইজ অ্যামিটার, এবং তাদের ইউজ কীভাবে হয়। তো আমি সেটা দেখাচ্ছি আর কি। হলো, এই একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমাদের মেজার করতে হবে। তাহলে আমরা ওহমস ল শিখেছি। তো ওহমস লর সাহায্যে আমরা এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি করে বার করব? না, আমরা যদি ভোল্টমিটার রিডিং কে অ্যামমিটার রিডিং দিয়ে ভাগ করি, তাহলে খুব সহজেই আমরা রেজিস্ট্যান্স মেজার করতে পারবো। এত ব্রিজ করার কোনো দরকারই নেই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। তোমরা জানো যে অ্যামমিটার যখন সিরিজে এই রেজিস্ট্যান্সের সঙ্গে যুক্ত হলো, তোমরা ভোল্টমিটার এবং অ্যামমিটার দুটোরই গঠন জানো বা জেনেছো এতদিনে। তো অ্যামমিটারের লো রেজিস্ট্যান্স থাকে এবং ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা, ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা থাকে বা গঠনগত দিক থেকে যদি আমরা দেখি, তো ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা খুব হাই হয়। তাহলে এখান থেকে যখন কারেন্ট যাবে, তখন কিছু কারেন্ট এখানেও যাবে। আবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে অ্যামমিটারটা রয়েছে, অ্যামমিটারের যে রেজিস্ট্যান্সটা রয়েছে, সেটা এর সঙ্গে সিরিজে যুক্ত হয়ে যাবে। সেটা যদি কম পরিমাণ হয় তাহলেও হবে। তাহলে আমরা কি অ্যাকুরেট এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাবো না। কেননা ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্স সেটা এর সঙ্গে প্যারালালি থাকছে, এবং অ্যামমিটারের যে রেজিস্ট্যান্সটা সেটা এর সঙ্গে সিরিজে থাকছে। সেটা খুব অল্প পরিমাণ ভ্যালু হলেও থাকছে। তো সেই জন্য কিন্তু এই মেথডে কিন্তু আমরা প্রপার ভ্যালু অফ রেজিস্ট্যান্স আমরা কিন্তু পাবো না। তো সেই জন্য আমরা হুইটস্টোন ব্রিজ অ্যাপ্লাই করে আমরা খুব প্রিসাইসলি এবং খুব অ্যাকুরেটভাবে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু, কিন্তু মিডিয়াম ভ্যালু অফ রেজিস্ট্যান্স, যেটা 1 ওহম থেকে ফিউ মেগা ওহম পর্যন্ত আমরা মেজার করতে পারবো। তো সেটা কিভাবে আমরা করতে পারবো, সেই পদ্ধতিটা এখন আমি তোমাদের বলবো। আচ্ছা, তার আগে আমি বলে নিই কি করে হুইটস্টোন ব্রিজ 1 ওহম থেকে ফিউ মেগা ওহম পর্যন্ত মেজার করতে পারে, মানে অ্যাডভান্টেজগুলো। টেলিফোন লাইনে যদি কেবল ফল্ট হয়, তখন আমরা হুইটস্টোন ব্রিজের সাহায্যে সেই ফল্ট ফাইন্ড করতে পারি। কিছু ফিজিক্যাল প্যারামিটার যেমন টেম্পারেচার, লাইট, প্রেশার,
স্ট্রেন, এই কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিস আমরা হুইস্টন ব্রিজকে মডিফাই করে এবং তার সাথে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, যেটা তোমরা পরে জানবে, অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেক্ট করে বা আরও কিছু মেথড অবলম্বন করে আমরা এই ফিজিক্যাল প্যারামিটারগুলো বার করতে পারবো। তাছাড়াও ওই ব্রিজের সাহায্যে, হুইস্টন ব্রিজ হচ্ছে একটা বেসিক ব্রিজ, ওই ব্রিজের সাহায্যে কিছু মডিফিকেশান করে আমরা ইম্পিডেন্স, ইন্ডাকটেন্স এবং আননোন ভ্যালু ক্যাপাসিটেন্স আমরা মেজার করতে পারবো। তো এই হচ্ছে অ্যাডভান্টেজ এই ব্রিজের। সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আমরা খুব প্রিসাইসলি, খুব সূক্ষ্মভাবে আমরা রেজিস্ট্যান্স মেজার করতে পারবো, যেটা রিসার্চ ওয়ার্কে বা ল্যাবরেটরি পারপাসে খুব হাই ভ্যালু অফ সেন্সিটিভিটি যেখানে দরকার, সেখানে কিন্তু হুইস্টন ব্রিজ এখনও ব্যবহার করা হয়। তো এবার আমরা আসি যে এই ব্রিজের কনস্ট্রাকশন কি, ওয়ার্কিং প্রিন্সিপাল কি, সেগুলো আমরা জানবো, বা কীভাবে আননোন রেজিস্ট্যান্সটা বার করা হয় সেটা আমরা জানবো। এই হচ্ছে, এটা যেহেতু একটা ব্রিজ সার্কিটের মতো ডায়মন্ড সেট, সেই জন্য এটাকে বলা হয় হুইস্টন ব্রিজ, বা এটাকে আমরা অন্য নাম রেজিস্ট্যান্স ব্রিজও বলতে পারি। তো এর কনস্ট্রাকশন কি না, এর মধ্যে পি আর কিউ হচ্ছে নোন ভ্যালু রেজিস্ট্যান্স, যার ভ্যালু আমরা জানি। আর হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, আর এস হচ্ছে আননোন, যার ভ্যালু মেজার করতে হবে, যার ভ্যালুটা মেজার করতে হবে। পি আর কিউ এই দুটোকে বলা হয় রেশিও আর। এটা হচ্ছে আর, আননোন ভ্যালু রেজিস্ট্যান্স, এটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, আর এস হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, যার ভ্যালুটা মেজার করতে হবে। এখন কি করে আমরা মেজার করব, বা এর প্রিন্সিপালটা কি? এর প্রিন্সিপাল হচ্ছে নাল ডিফ্লেকশন মেথড। নাল ডিফ্লেকশন মেথড মানে, আচ্ছা, বি আর ডি এর মধ্যে দেখো জি লেখা আছে, এটা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার কি করবে না, নাল ডিফ্লেকশন নীতি, তার মানে যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, সেই অবস্থায় আমরা ব্রিজের প্যারামিটারগুলোকে মেজার করব, বা সেই অবস্থায় আমরা দেখব যে সার্কিট কিরকম বিহেভ করে। তাহলে তোমরা বলো, আচ্ছা এইটা এখন ভুলে যাও, আমি একটু ওহমস ল এর দিকে যাই। আমরা জানি ফ্রম ওহমস ল যে কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স between the ends of the conductor when temperature and other physical conditions remains unchanged। বা আমি যদি বাংলায় বলি, যখন উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, তখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, এটা একটা পরিবাহী, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদে সমানুপাতিক হয়, এবং সেই সার্কিটটাকে বা সেই বর্তনীটাকে অবশ্যই ক্লোজড হতে হবে, ক্লোজ সার্কিট হতে হবে। তোমরা জেনেছো হোয়াট ইজ ক্লোজ সার্কিট, হোয়াট ইজ ওপেন সার্কিট, হোয়াট ইজ শর্ট সার্কিট। তো এই হচ্ছে ওহমস ল। তাহলে বিভব পার্থক্য থাকতে হবে। বিভব পার্থক্য থাকা মানে, ধরে নিচ্ছি এটা হায়ার পটেনশিয়ালে আছে, উচ্চ বিভবে আছে,
এই পয়েন্টটা নিম্ন বিভবে আছে, তাহলে আমি কি লিখতে পারি, VA গ্রেটার দ্যান VB। এইটা আছে বলেই তবেই কিন্তু কারেন্ট ফ্লোটা হচ্ছে। যেমন আমরা যদি দুটো ট্যাঙ্ক নিই এবং দুটো ট্যাঙ্কে যদি বা দুটো যদি বটল নিই, সেই বটলের মধ্যে যদি দুটো ডিফারেন্ট উচ্চতায় জলের তলকে রাখা হয়, তাহলে কি হবে, যে বোতলের জলের উচ্চতা বেশি সেখান থেকে প্রেসার দেবে এবং দুটো বোতলের জলের পরিমাণটা সমান হতে চাইবে। তাহলে যতক্ষণ পর্যন্ত এই জলের তলের পার্থক্যটা থাকবে ততক্ষণ পর্যন্ত জল ফ্লো হতে থাকবে। তেমনি এখানেও কিন্তু একই ব্যাপার। তো যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্যটা মেনটেন হবে ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লোটা হবে। যখন VA ইজ ইকুয়াল টু VB হবে তখন কি হবে, তখন কি আর কারেন্ট ফ্লো হবে? হবে না। কেন, দুটো পয়েন্টে, এই কন্ডাক্টরের দুটো পয়েন্টের বিভব সমান জায়গায় আছে, সমান অবস্থায় আছে। এই জিনিসটাই এখানে খাটবে। দেখো, তো এইটা যদি গ্যালভানোমিটার হয়, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট তখনই যাবে না যখন VB এবং VD একই পোটেনশিয়ালে থাকবে, মানে একই বিভবে থাকবে। তাহলে আমি কি লিখতে পারি, VB মাইনাস VD সমান IG ইন্টু G, আবার VB মাইনাস VD। তো এটা তখনই হবে যখন এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সমান হবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি VB ইজ ইকুয়াল টু VD। তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কেন, তার কারণ কি, VB আর VD একই পোটেনশিয়ালে আছে। আমরা এখান থেকে এই আইডিয়াটা ক্লিয়ার হলো। বেশ, এইবার আমরা মূল জায়গায় যাই। আচ্ছা, তাহলে বলো, আমরা যদি AB এর মধ্যে এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া হয়েছে, তাহলে এখানে I কারেন্ট ফ্লো হবে। I কারেন্টটা দুভাগে ভাগ হবে অ্যাকর্ডিং টু KCL, I1 I2। আবার এখানে এসে দুভাগে ভাগ হতো, কিন্তু যেহেতু VB আর VD কে আমরা এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে ভ্যারি করিয়ে আমরা এই দুটোকে, মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ডিফ্লেকশনটাকে নাল করেছি, মানে জিরো করেছি, তাহলে সেই অবস্থাটাকে বলা হয় ব্যালেন্সড কন্ডিশন, ব্রিজের ব্যালেন্সড কন্ডিশন। ব্যালেন্সড কন্ডিশনে কিন্তু গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এবং সেটা এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটাকে অ্যাডজাস্ট করে ওই অবস্থায় আমরা পৌঁছাতে পারি। সেই সময় VB এবং VDটা একই বিভবে থাকবে। তাহলে কি হবে, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে I1 কারেন্টটা এর মধ্যে দিয়ে যাবে, Q এর মধ্যে দিয়েই যাবে। আবার এখানেও তেমনি I2 কারেন্টটাই আবার এর মধ্যে দিয়ে যাবে। সিম্পল ব্যাপার। এইবার আমরা দেখো, তোমাদের আমি আগে বলেছিলাম যে এই যে ওহমস ল, বেসিক ল, KCL, KVL সমস্ত কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। সারা জীবন তোমরা যতদিন পর্যন্ত এই ফিল্ডে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু কাজে লাগবে। সেটা দেখো, আমরা এই A আর B বিন্দুতে আমরা ওহমস ল যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, যদি VA গ্রেটার দ্যান VB ধরি, তাহলে VA মাইনাস VB সমান I1 P। P হচ্ছে রেজিস্ট্যান্স। আবার এটা যদি 1 নম্বর ইকুয়েশন দিই, আবার আমি লিখতে পারি VB মাইনাস VC সমান I1 P 2 নম্বর। সিমিলারলি VA মাইনাস VD সমান I1 I2 আর, এটাকে 3 নম্বর ইকুয়েশন বললাম। আর VD মাইনাস VC কে আমি বলতে পারি I2H। দেখো, তোমরা ওহমস ল শিখেছিলে, তার অ্যাপ্লিকেশন কিন্তু এখানে হলো। এটা আমরা লিখতে পারি। আবার আমরা জানি যে VB ইজ ইকুয়াল টু VD, এটা আমি আগেই দেখিয়েছি। তাহলে দেখো, আমি VB এর জায়গায় VD বসাতে পারি।
তাহলে VA মাইনাস VB সমান I1P, এটাকে অ্যাজ ইট ইজ রাখলাম। VB-র জায়গায় আমি VD লিখতে পারি, তাহলে VD মাইনাস VC সমান I1Q। আবার এটাকেও চেঞ্জ করতে পারি, VD-র জায়গায় VB লিখতে পারি, VA মাইনাস VB সমান, বা একটা কাজ করা যেতে পারে, আমরা এখানে ডাইরেক্ট ভ্যালুটা বসিয়ে দিতে পারি, একটা না লিখে VA মাইনাস VB, VB-র জায়গায় VD বসিয়ে দাও। আর এখানে কি আছে, VB মাইনাস VC, তাই VB-র জায়গায় VD বসিয়ে দাও, হয়ে গেল। এইবার আমরা এই 1 আর 3-কে যদি কম্পেয়ার করি তাহলে কি লিখতে পারি, I1P সমান I2R, এটাকে কম্পেয়ার করলাম, তাহলে কি হবে, I1P সমান I2R। কেন, এই লেফট হ্যান্ড সাইড এই দুটো সমান VA মাইনাস VD, এটাকে আমি দিলাম 5 নম্বর। বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি, I1 বাই I2 সমান R বাই P, 5 নম্বর। আবার ইকুয়েশন 2 and 4 এটাকে যদি কম্পেয়ার করি তাহলে কি হবে, I1Q সমান I2S, এটাকে আমি যদি সাজিয়ে লিখি S বাই Q, এটা হচ্ছে 6। এইগুলো মুছে দিলাম। তাহলে আমরা কি পেলাম, 5 এবং 6 থেকে পেলাম R বাই P, এটাকে যদি কম্পেয়ার করি তাহলে R বাই P সমান S বাই Q। আমাদের কি বার করতে হবে, আননোন রেজিস্ট্যান্স S, তাহলে S ইজ ইকুয়াল টু QR বাই P, এটাকে আমরা লিখতে পারি Q বাই P ইন্টু R। তাহলে এই হচ্ছে আননোন ভ্যালু অফ রেজিস্ট্যান্স বার করা ফর্মুলা ফ্রম হুইস্টন ব্রিজ। তো এই মেথডে আমরা হুইস্টন ব্রিজের প্রিন্সিপালটাকে বেস করে আমরা আননোন ভ্যালু অফ রেজিস্ট্যান্সটা বার করে দিতে পারি। তো এই হুইস্টন ব্রিজের ইউজ তো বললাম, এটার বিরাট অ্যাপ্লিকেশান আছে এখনও পর্যন্ত, রিসার্চ ওয়ার্কে এবং ল্যাবরেটরিতে ইউজ হয়। আর এই হচ্ছে প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আননোন ভ্যালু অফ রেজিস্ট্যান্স বার করতে হয়। তাহলে এখানে সুবিধাটা কি, এখানে সুবিধাটা হচ্ছে ওই যে ভোল্টমিটার অ্যামমিটার মেথডে যেটা আমি দেখিয়েছিলাম, যে অ্যামমিটার এবং ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা ইনক্লুড হয়ে যাচ্ছে, যার জন্য প্রপার ভ্যালু অফ রেজিস্ট্যান্স, মানে যার ভ্যালুটা বার করতে হবে আননোন ভ্যালুটা, সেটা কিন্তু সঠিক আমরা পাবো না। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এখানেও কি অসুবিধা নেই, এখানেও অসুবিধা আছে, কেননা রেজিস্ট্যান্স যখন আছে তার কিছু হিটিং এফেক্ট আছে, বা গ্যালভানোমিটার যদি খুব সেন্সিটিভ না হয় তাহলে আমাদের সঠিক ভ্যালু নাও আসতে পারে, বা যখন আমরা বার করব তখন আমাদের আই অ্যাপ্রক্সিমেশন নিতে হতে পারে, মানে চোখের আন্দাজে যে রিডিং সেটা আমাদের কিছু ভুল হতে পারে। তো এই সবগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে। তথাপি আমাদের এই মেথডটা কিন্তু বেস্ট মেথড ফর অ্যাকুরেট মেজারমেন্ট দেন ভোল্টমিটার অ্যামমিটার মেথড অর এনি আদার মেথড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ অল অফ ইউ।